প্রথম থেকে আমরা চ্যাপ্টার ওয়ানটা পাই নাই। তোমরা মাঝের থেকে পেয়েছো অনেকে, আবার একদম এই চ্যাপ্টার পাইও না এরকম আছো এখানে। হ্যাঁ, তো আমি মোটামুটি প্রথম থেকেই যেইটুকু যেখানে যা একটু দেখানো দরকার ছিল, মিনিমাল যতটুকু আর কি দেখানো যায়, হ্যাঁ সেভাবে একদম প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করব। এটার রেকর্ডটাও আসলে থাকবে, আমি শেয়ার করে দিব না। আর তোমরা ফাইনালি আসলে এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। আর লাস্ট দিন যে পরীক্ষাটা নিয়েছি ক্লাস নাইনের, সেখানেও ওই যে প্রশ্নগুলো ছিল অনেক কিছু আসলে সলভ করতে তোমাদের কষ্ট হচ্ছিল। তো কেন হচ্ছিল? কারণ তুমি আগে ক্লাসগুলো পাও নাই। তো আমি আশা করি যে এই ক্লাসটার পরে তোমার মোটামুটি মোস্ট অফ দ্য প্রবলেমই আসলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, তো একদম প্রথম থেকে আসে আমাদের বইয়ের যেই বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোধ বইয়েরই একদম তোমার এইখান থেকে এই চ্যাপ্টার ফিজিক্যাল ভৌত রাশি এবং পরিমাপ বা ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট, এখান থেকে আসলে আমরা শুরু করতে যাচ্ছি। এর আগ পর্যন্ত যেই পড়াটুকু, এই পড়াটুকু থেকে মূলত 1 মার্কের একটা এমসিকিউ আসে। 1 মার্ক বা 2 মার্ক সর্বোচ্চ আসতে পারে, 1 মার্কই আসবে আশা করি। তো ওই এর আগেরটুকু এমসিকিউ এর জন্য রিডিং পড়ে ফেলবো। মূলত এইখান থেকেই আমাদের মানে একটু বুঝে শুনে পড়ার আসলে বিষয়। তো আমি বোর্ডে আসি, আশা করি সবাই শুনতে পারতেছো। আমি এসে দেখো, আমাদের প্রথম টপিক হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, তাই না? তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি টিটি বা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি তো আসলে দুনিয়াদারিতে যা পরিমাপ করা যায়, যা মেজার করা যায়, সেগুলোই হচ্ছে ভৌত রাশি, বুঝছি? বা কোয়ান্টিটি বা রাশি বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, দুনিয়াদারিতে যা আসলে ক্যালকুলেট মানে পরিমাপ করা যায়, মাপা যায়, তাই আসলে রাশি। হ্যাঁ, তো রাশি কেন আসছে? রাশি না হলে এই একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কম্পেয়ার করা যেত না। ধরো এই এই দাগটার এই দাগটা কে কার থেকে বড় আমি বলতে পারতেছি, কারণ দাগ হচ্ছে মাত্র 2টা। এরকম দাগ যদি 1000 থাকতো, তাহলে তো আসলে কে কার থেকে বড়ই হবে আসলে আমার বলা খুবই কষ্ট হয়ে যেত, কারণ আমার কাছে কোনো স্পেসিফিক মাপ নাই। আমি কে কতটুকু কত মিটার এটা আমি বলতে পারতাম না। ওকে, সবাই মোটামুটি আসছে। আচ্ছা, আমরা কেবলই শুরু করলাম, এখান থেকে খেয়াল করো আমরা কি কি পড়াচ্ছি। আমার স্ক্রিনটাও তো শেয়ার আছে, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই ভৌত ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি আসলে দুই প্রকার। একটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বা তোমার এটাকে বলে হচ্ছে মৌলিক, মৌলিক। আরেকটা হচ্ছে তোমার ডিরাইভড, ডিরাইভ বা এটাকে বলে হচ্ছে লব্ধ। হ্যাঁ, ফান্ডামেন্টাল তো বুঝি। ফান্ডামেন্টাল হচ্ছে যেইগুলা দিয়ে আসলে, যেগুলাকে আর ভাগ করা যায় না, যেগুলোকে ভাঙা যায় না, যেগুলো আসলে যেগুলো দিয়ে অন্য অন্য কোয়ান্টিটি বা রাশিগুলোকে বানানো হয়, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। ঠিক আছে, ফান্ডামেন্টাল হচ্ছে 7টি, 7 বা হচ্ছে 7টি। হ্যাঁ, ফান্ডামেন্টাল 7টি। কোন 7টি সেগুলো আমরা মনে হয় জানি, তারপর একটু বলে দেই। তোমার হচ্ছে দৈর্ঘ্য মানে লেন্থ, হ্যাঁ, ভর, আচ্ছা ম্যাস, তারপর হচ্ছে তোমার টেম্পারেচার, তারপরে তোমার কারেন্ট, হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট আর কি, কারেন্ট। তারপরে কি যেন আছে আর, আমি এগুলোতে একটু ফাস্ট করে চলে যাব, তারপরে আসলে মেইনলি বোঝানোর জায়গাগুলোতে যাব। আর যদি মনে হয় যে এগুলো বুঝি, সেক্ষেত্রে আমাকে বলতে পারো স্যার এইগুলা না হলেও চলবে। টেম্পারেচার, টাইম, ও টাইমটা বাদ দিছি ওইদিকে, না টাইম। তারপরে তোমার হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাকে বলে হচ্ছে তোমার পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। আর হচ্ছে তোমার দীপন তীব্রতা বা তোমার লুমিনাস, লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি বা হচ্ছে দীপন তীব্রতা, এটাকে বলে দীপন
তীব্রতা। আচ্ছা, এই সবই আমরা চিনি, লেন্থ, ভর, ম্যাস, ইলেকট্রিক কারেন্ট, টাইম। পদার্থের পরিমাণটা যে হচ্ছে কি, পদার্থের পরিমাণটা হচ্ছে তোমার ওই যে আমরা মোল পদার্থের পরিমাণটা হচ্ছে মোল প্লাস, গতবার 9-এও ছিল, আবার এবার হচ্ছে পদার্থের পরিমাণটাকে আসলে MOLE বা হচ্ছে MOL দিয়ে প্রকাশ করে। এটার মানে কি, তুমি ধরো যে আমরা ওই যে জানতাম না যে তোমার এক হালি, আমরা বলছিলাম যে এক হালি সমান হচ্ছে, আমরা বলেছে 4টা, হ্যাঁ 4টা, বা হচ্ছে তোমার এক ডজন সমান বলি হচ্ছে তোমার, এক ডজন সমান বলি হচ্ছে 12টা, হ্যাঁ। তাহলে এক মোল, এরকম আসলে এক মোল বলা যায়, এক মোল সমান হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻24, তাই না, 23, তো অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা আর কি 23 টি ওই অবজেক্ট, ঠিক আছে। এক মোল সমান হচ্ছে এতটি পরমাণু, এক মোল পরমাণু মানে এতটি পরমাণু বা অ্যাটম, এক মোল এলিমেন্ট মানে হচ্ছে এতটি এলিমেন্ট, ঠিক আছে। তো এইটাই আর কি, পদার্থের পরিমাপের জন্য হচ্ছে তোমার এই মোল ইউজ হয়। আর দীপন তীব্রতা জানি, দীপন তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি, হ্যাঁ, আলোর কতটুকু তীব্রতা, মানে আলোটা কতটা ব্রাইটলি আসলে তোমাকে আলো দিচ্ছে। সবাইকে অ্যাড করছি। স্যার আপনি মোলের ওখানে কি বললেন আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওয়ান ওয়ান মোল ইকুয়ালস টু 6.02 হ্যাঁ হ্যাঁ, ইন্টু 10⁻, যেটা বলেছেন ওটা আমি ঠিক আচ্ছা বুঝতে আচ্ছা, পারিনি। এটা হচ্ছে আমরা এই মোল জিনিসটা কি, আসলে মোল জিনিসটা আসলে আমার কাছে নতুন শব্দ না। মোলটা আসলে কি, এই মোলটা হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট কতটুকু অ্যামাউন্ট, এক মোল বলতে বোঝায়, এক মোল মানে হচ্ছে এক মোল বা হচ্ছে ওয়ান মোল ইকুয়াল টু হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। বুঝতে পারছি, যেমন এক ডজন সমান 12টা, এক ডজন সমান 12টা, এক মোল সমান এতটা, বুঝছে কিনা, এতটা সাবস্টেন্স। Like mainly 1 mole equals 6.02 multiplied 10⁻23. মানে 23টি সাবস্টেন্স, মানে ওয়ান মোলে এতগুলা সাবস্টেন্স থাকে, মানে এটা তো ডিরেক্ট বলা যায় না, কিন্তু Oh, ওয়ান মোলের মধ্যে এতগুলা সাবস্টেন্স থাকে। যেমন এক ডজনের মধ্যে 12টা থাকে, এক হালির মধ্যে 4টা থাকে, এক মোলের মধ্যে এতগুলা সাবস্টেন্স থাকে। বুঝতে পারছি, তো এখানে এগুলো সবগুলার। তো স্যার পার্টিকুলারলি yes, sir. 6.02 কেন ইউজ করা হয়? আচ্ছা আচ্ছা, কেন, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা তোমার আসবে কেমিস্ট্রিতে যখন পড়বা, তখন এই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে একটা, মানে কোনো অবজেক্টে কোনো এলিমেন্টের এক মোলে কি পরিমাণে এলিমেন্ট থাকে, বুঝতে পারছো, সেইটা আসলে এটা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাডমিট না, ওকে স্যার। ঠিক আছে, এটা তোমার এটা পরেও আসবে, মানে আপাতত ধরে রাখো যে এই মোলটা কি, মোলটা আসলে যে ডজন হালির মতো একটা জিনিস, যেটা দিয়ে আসলে পদার্থে মানে তোমার সাবস্টেন্সের অ্যামাউন্টটা বোঝানো হয়, পদার্থের পরিমাণটা বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, এই প্রত্যেকটার জন্য আবার হচ্ছে একটা ইউনিট ফিক্স করা হয়েছে। দেখো, আমরা যেই ইয়েগুলা মৌলিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলা করলাম, তার প্রত্যেকটা একটা ইউনিট আছে, ইউনিট বা হচ্ছে একক আছে, একক। হ্যাঁ, একক তো বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু সব একককে আমরা আসলে স্ট্যান্ডার্ড হিসেবে ধরি না। আমরা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড কিছু একক ধরি, সেটা হচ্ছে তোমার লেন্থের জন্য মিটার, হ্যাঁ, সেন্টিমিটার কিন্তু ধরি না। ম্যাসের জন্য হচ্ছে তোমার কেজি, টেম্পারেচারের জন্য কেলভিন, কেলভিন ছাড়াও কিন্তু তোমার ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু ছিল, আমরা এগুলো ধরবো না। আচ্ছা, ওয়েট, আচ্ছা ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট কিন্তু আমরা ধরবো না। এইটা শুধু কেলভিন হচ্ছে এসআই হিসেবে, কেলভিন দিয়ে আমরা সবসময় বেশিরভাগ সময় ইউজ করবো। ইলেকট্রিক কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার, টাইমের হচ্ছে সেকেন্ড, পদার্থের পরিমাণ তো বললামই, এই যে মোল, এটা হচ্ছে নতুন ছিল বলে আগেই বলে নিছি। দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা বা সিডি, এগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল ইউনিট ছাড়াও কিন্তু আরেকটা জিনিস আমাদের মাঝে মাঝেই লাগে, যেটা হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে। তো আমি ডাইমেনশনটাও লিখি, ডাইমেনশন, এক জায়গায় হচ্ছে হিজিবিজি হয়ে যাচ্ছে, ডাইমেনশন বা মাত্রা। তো মাত্রা আসলে অনেকগুলো শেখার দরকার নাই, শুধুমাত্র
এই লেন্থের মাত্রা হচ্ছে তোমার এল, তারপরে তোমার ম্যাসের ডাইমেনশন হচ্ছে তোমার ম্যাস, এম ফর ম্যাস, আর একটা টাইমের ডাইমেনশন হচ্ছে তোমার টি। এই তিনটা আমার জানলেই হবে ডাইমেনশন, বুঝছি? ডাইমেনশনটাও আমার একটু পরে লাগবে, এর জন্য আগে এই তিনটা আমি এখানে একটু লিখেই রাখলাম। ক্লিয়ার? ঠিক আছে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে চলে যাই। সামনে আমাদের মিনিমাল যতটুকু না দেখাইলে না সেরকম করে দেখাই যাব। ওকে, আচ্ছা এবার আসো এই ডাইমেনশনটা নিয়ে একটু কথা বলে নিই। ডাইমেনশন, এমএলটি, এই তিনটা ডাইমেনশন যেহেতু আমি জানি, ডাইমেনশন বা মাত্রা আসলে কোথায় ব্যবহার করা হয়। ডাইমেনশন বা হচ্ছে মাত্রা, এই মাত্রা দিয়ে তোমার আমি তো তিনটার জানলাম, হচ্ছে টাইম হচ্ছে তোমার, টাইমের হচ্ছে টি, ম্যাসের হচ্ছে এম, আর হচ্ছে তোমার লেন্থের হচ্ছে তোমার এল ডাইমেনশন। তাহলে আমি যদি বলি এটা ভেলোসিটির ডাইমেনশন কত, ভেলোসিটি বা হচ্ছে তোমার বেগের ডাইমেনশন কত, ডাইমেনশন হচ্ছে তোমার ভি ইকুয়াল টু হবে হচ্ছে, আমি বেগ ইকুয়াল টু জানি বাট ভেলোসিটি ইকুয়াল টু জানি তোমার ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার লেন্থ ফর হচ্ছে এল, টাইম ফর হচ্ছে টি, তাহলে আমি এল টি ইনভার্স 1 লিখতে পারি ডাইমেনশন। আর ডাইমেনশন লেখার নিয়ম হচ্ছে বেগ যেহেতু ভি দিয়ে ডিনোট করা হয়, তাহলে ভিটাকে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট রাখতে হবে, থার্ড ব্র্যাকেট রেখে আর এখানে লিখতে হবে এল টি ইনভার্স 1। ঠিক আছে? আবার একইভাবে অ্যাক্সেলারেশনের জন্য যদি আমি বের করি, অ্যাক্সেলারেশন, আচ্ছা, বা ত্বরণকে এ দিয়ে ডিনোট করা হয়, এ ইকুয়াল টু হচ্ছে তোমার, ত্বরণকে আমি জানি হচ্ছে বেগের পার্থক্য বাই সময়, তাই না? বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, তাই তো? মানে ভেলোসিটির চেঞ্জ মানে তোমার ভি মাইনাস ইউ বাই টি, এইটা। এখন এটা যদি চেঞ্জ অফ ভেলোসিটিকে যদি তোমার রেস্ট অবস্থায় থাকে, তাহলে তো আমি ইউটাকে বাদ দিয়ে দিতে পারি, রেস্ট অবস্থায় থাকলে আসলে ইউটাকে বাদ দিতে পারি, বা এখানে তো আমার আসলে ফর্মুলা তো লাগবে না, শুধু আমার ওই এই কোন কোয়ান্টিটির আসলে একসাথে হয়ে এটা বানায় সেটা জানলেই হবে। তাহলে ভি উপরে থাকে, টি নিচে থাকে, তাহলে উপরে ভি থাকলে ভিকে আবার লেখা যায় তোমার, মানে এখানে কিন্তু ভেলোসিটি লিখতে হবে একবার পুরোটা, ভেলোসিটি, আর এটা হচ্ছে টাইম। তো ভেলোসিটিকে আবার লেখা যায় হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে তোমার টাইম, হ্যাঁ, বা তোমার সরণ বাই সময়, বাংলায় আর যারা আছো সরণ বাই সময়, আর নিচে হচ্ছে টাইম আর নিচে সময়। তাহলে এখানে লেখা যায় উপরে থাকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর নিচে হচ্ছে টাইম স্কোয়ার, ঠিক আছে? তো টাইম স্কোয়ার, তাহলে এটাকে তুমি কনভার্ট যদি করি আমি এখন ইয়ে দিয়ে মাত্রার সমীকরণ, তোমার ডাইমেনশন দিয়ে ট্রান্সফার করলে এটা উপরে হবে এল আর নিচে হবে টি স্কোয়ার। তো এটাকে আবার লেখা যায় হচ্ছে এল টি ইনভার্স 2, ঠিক আছে? ওকে, তাহলে এটা ইনভার্স 1, এটা হচ্ছে ইনভার্স 2। তাহলে এখন ডাইমেনশনটা আসলে কোথায় ইউজ হয়? ডাইমেনশন এটা বের করার তো কোনো মানেই হয় না। কেন ইউজ হয়? কেন? যখন তোমাকে বলবে কোনো একটা কোয়ান্টিটি ডিরাইভড অর ফান্ডামেন্টাল, মানে তোমার মৌলিক নাকি লব্ধ রাশি, কোনো একটা রাশি মৌলিক নাকি লব্ধ, মৌলিক নাকি হচ্ছে লব্ধ রাশি, এটা প্রমাণ করতে অবশ্যই ডাইমেনশন দিয়ে প্রমাণ করতে হবে।
বা তোমাকে যদি বলে যে অমুক রাশিটি একটি লব্ধ রাশি দেখাও, তাহলে অবশ্যই ওই রাশি বা ওই কোয়ান্টিটিটাকে ডাইমেনশন দিয়ে এরকম বের করে নিয়ে আসতে হবে এটার ডাইমেনশন কি, সেখানে বলতে হবে মৌলিক আর লব্ধ। যদি ডাইমেনশনে মাল্টিপল তোমার ডাইমেনশন থাকে, মানে একটা দুইটা, এখানে একটা দুইটা, তাহলে অবশ্যই এটা ডিরাইভড কোয়ান্টিটি বা তোমার লব্ধ রাশি। আর যদি একটাই থাকে, ধরো এল, শুধু এল থাকে, হ্যাঁ, তাহলে এটা তো আর মাল্টিপল নাই, মানে শুধু এল থাকে, তার মানে এটা হচ্ছে তো এটা ডাইমেনশনটা একটা, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে অবশ্যই তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বুঝতে পারছি? কোনো রাশি মৌলিক নাকি লব্ধ রাশি এটা প্রমাণ করতে ডাইমেনশন ব্যবহার করা হয়। আচ্ছা, এইভাবে আমরা আসলে আরও ডাইমেনশন, মানে এই ডাইমেনশন আরও যে কোনো কিছু ডাইমেনশনই আমার বের করা শিখতে হবে। হ্যাঁ, বড় বড় ডাইমেনশন। এখন পরের পেজে যাচ্ছি আমি। এখন আমি তো সবগুলার ক্ষেত্রে, যদি এগুলো তো সাধারণত আসে এমসিকিউতে, 2 মার্কেও আসে, আবার এমসিকিউতেও আসে, এটা খ আসে সবচেয়ে বেশি আছে বি আর হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে বেশি আসা দেখা যায় সাধারণত, এমসিকিউতে একটা আসেই ডাইমেনশন, মাস্ট একটা আসবেই। তো এমসিকিউতে আসলে তো আমার এত ঝামেলা করে আসলে করাটা আমার জন্য কষ্ট, তো এর জন্য একটা চোরাই পদ্ধতি আছে। দেখো চোরাই পদ্ধতিটা কি, ধরো যে তোমার চোরাই বলতে আমরা সাধারণত একক নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, একক। হ্যাঁ, একক, একক বা হচ্ছে ইউনিট। যেমন তোমার আমি জানি ত্বরণের ইউনিট হচ্ছে ত্বরণ, ত্বরণ বা হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে তোমার ms ইনভার্স 2, ঠিক আছে না? তাহলে এইটারে একবারে কনভার্ট করে দিই, m মানে হচ্ছে মিটার, m মানে হচ্ছে মিটার, মিটার হয় হচ্ছে লেন্থের লেন্থ, আর s মানে হচ্ছে তোমার একটু আচ্ছা, এস মানে হচ্ছে তোমার টাইম, টাইম হচ্ছে ডাইমেনশন হচ্ছে টি, তাহলে টি ইনভার্স 2 কনভার্ট করে ফেললাম। আবার ধরো তোমাকে দিছে ফোর্স, ফোর্সের ডাইমেনশন বের করতে, ফোর্স, ফোর্স বা হচ্ছে তোমার বল, তাহলে বল ইকুয়াল টু জানি আমি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এই এম তো না, এম এ, বা তোমার এটাকে আমি জানি হচ্ছে এটার ইউনিট হবে একক, একক বা ইউনিট হবে ইউনিট, ইউনিট হবে হচ্ছে তোমার নিউটন, নিউটনকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে কেজি, এই যে এখান থেকে আর কেজি, এম হচ্ছে কেজি আর এ হচ্ছে এম এস ইনভার্স 2, বুঝছো? এই এ হচ্ছে এম থেকে এটা, আর এ থেকে হচ্ছে এইটুকু। এককটা আমাদের মনে থাকবে, সাধারণত একক নিয়ে অনেক বেশি কাজ করা হবে ফিজিক্স, পুরাটা ফিজিক্স পড়তে গিয়ে। তো এককটা আমরা পরীক্ষায় মনেই থাকে, ডাইমেনশনটা একক থেকে বের করবো আমরা যদি এমসিকিউতে আসে, কিন্তু এটা তো আবার করে দেখানো যাবে না যে এইভাবে করছি আমি 2 মার্কে। এমসিকিউতে আসলে জাস্ট কেজিকে কনভার্ট করলে তোমার ম্যাথে চলে আসবে ম্যাথ, তাই না? আর এম হচ্ছে মিটার, মিটার হচ্ছে লেন্থে আসবে লেন্থ, আর এস হচ্ছে টাইম, টিতে আসবে টি ইনভার্স 2, ঠিক আছে? তাহলে তোমার ফোর্সের ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন হচ্ছে তোমার এম এল টি ইনভার্স 2, বুঝছি? মাত্রা সবাই কি বুঝতেছি? এই সবাই কি বুঝতেছি? Yes, sir. আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা একক অবশ্য বের করতে পারবো, ফোর্সের থাকুক আর অনেকে অনেক একক। তোমরা হোমওয়ার্ক এইচডাব্লিউ করো তো, ডাইমেনশন বের করবা হচ্ছে তোমার বড় জি এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বড় জি, এই ছোট জি, এগুলোর ডাইমেনশন বের করবা। তারপরে তোমার হচ্ছে ওয়েট, মানে বড় জি ছোট জি, ওয়েট হচ্ছে ভর, না মানে এটা হচ্ছে ওজন, ওজন। তারপর হচ্ছে তোমার পাওয়ার, ক্ষমতা, ক্ষমতা, কাজ বা হচ্ছে ওয়ার্ক, এইগুলোর ডাইমেনশন বের করবা, ঠিক আছে, বাসায়। ওকে, তাহলে এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার প্রিফিক্স, যেটা পরীক্ষায় আসলে তোমরা হচ্ছে পারতে চাও না বা হচ্ছে পারো না, ভুল করো আর কি, এত শেখানোর পরেও লাস্ট পরীক্ষাতে মানে অলমোস্ট বেশিরভাগই ভুল করছে। আচ্ছা ঠিক আছে, এবার প্রিফিক্সে আসি। প্রিফিক্স বা তোমার কি যেন বলে এটাকে বাংলায়,
গুণিতক মনে হয়। আচ্ছা গুণিতকই তো দেখি, ওই তো গুণিতক, উপসর্গ বা গুণিতক, ঠিক আছে। পরে পেয়ে যাচ্ছি। গুণিতক বা উপসর্গ বা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। তো আমাদের বইয়ে দেখো এই প্রিফিক্সটা আসলে দেওয়া আছে প্রত্যেকের বইয়ে, আমি একটু দেখাই। এই যে এটা তো না, আমি এখানে কিছু জিনিস দাগাই দিছি, এগুলো দাগাই নিও তো, এগুলো কি কি পড়তে হবে। যেমন এই যে এখানে পড়তে হবে কি কি, তোমার রেডিয়াস অফ আর্থ এটা পড়তে হবে, লেন্থ অফ ভাইরাস পড়তে হবে, হাইড্রোজেন অ্যাটমটা পড়ো, রেডিয়াস অফ প্রোটন, তারপরে তোমার হচ্ছে ডাস্টের ম্যাস, ইলেকট্রনের ম্যাস, হ্যাঁ আর্থের ম্যাস, এগুলো আসলে একটু মোটামুটি পড়ে রাখবা। এগুলো একটু তোমার এমসিকিউতে কম আসে, তারপরে এগুলো মাঝে মাঝে যে ভাইরাসের টাস্টেশন দেখা গেছে, তারপরে তোমার প্রোটন টোটন, এগুলো তো জানতেই হবে আর কি, ঠিক আছে। এই দাগানোগুলা একটু বইয়ে দাগায় এগুলো একটু মুখস্থ করে ফেলবা। স্যার টাইমের গুলা কি লাগায় দেন নাই? বাকিগুলো দরকার নাই, হ্যাঁ বাকিগুলো দরকার নাই। তারপরে এখানে এই বাংলা ভার্সনের বইতে এই 2-3টা টেবিলে পর পর দেওয়া আছে, এর জন্য একটু অন্যরকম দেখা যাইতে পারে আর কি। বাংলা ভার্সনের বইয়ে এই 3টা টেবিলে আসলে পর পর দেওয়া, হ্যাঁ এর জন্য একটু অন্যরকম দেখাইতে পারে। নো স্যার, আমাদের বই তো সেম এরকম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3টা টেবিল পর পর। তাহলে এখানে তুমি এটা হচ্ছে করবা, এখান থেকে পড়বা তোমার হার্টবিট অফ হিউম্যান, তারপরে এই আর কি, আর পড়তে হবে না। হার্টবিট অফ হিউম্যানের হার্টবিট হচ্ছে 1 সেকেন্ড ধরা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সামনে যাই। প্রিফিক্স হচ্ছে কোনটা, এই যে এই টেবিলটা, তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন একটা হবেই, এই প্রিফিক্সের এই টেবিলটা থেকে প্রশ্ন একটা এমসিকিউ হোক, 1 মার্ক হোক 2 মার্ক হোক, একটা আসবেই আর কি, এমসিকিউ আসবে একটা, ধরো এটা থেকে মাস্ট একটা এমসিকিউ আসবে। কিন্তু আমরা এটা ভুল করব যদি ভালো মতো ঠিক না মতো পারি। তাহলে এখানে আসলে একটু জটিলভাবে আমি এটাকে একটু সহজ করে বুঝাই দিই। আচ্ছা দেখো, এটা প্রিফিক্স। তো প্রিফিক্স আমরা ছোটবেলায় কিন্তু অলরেডি আমরা একটা জিনিস পড়ছি, মানে এর অর্ধেক আমরা পড়ছি ছোটবেলায়, আর বাকি অর্ধেক এখন শিখব। ছোটবেলায় আমরা পড়ছিলাম যে কিলায়া, হাকায়া, ডাকাত মারিলে দেশের, কিলায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এটা পড়ছি না ছোটবেলায়? হ্যাঁ মিলিবে, আচ্ছা মিলিবে। তাহলে এটা যেন কি ছিল, এটার আমরা এটাকে লিখছিলাম হচ্ছে কি কি দিয়ে, এটাকে লিখছিলাম ধরো যে এই ধরো এটা লিখেছিলাম হচ্ছে কিলো, কিলো, হেক্টো, ডেকা, লিটার, মিটার, গ্রাম, লিটার মিটার গ্রাম, তোমার ডেসি, সেন্টি, মিলি, এম ডবল এল আই নাকি মিলি বানান নাকি একটা এল, ডবল এল, ঠিক আছে মিলি, দেশের শান্তি মিলিবে। আচ্ছা তা এটার ক্ষেত্রে কি কি ছিল যেন, তোমার এইটা ছিল, এটাকে ধরতাম আমরা 10⁻0 মানে হচ্ছে 1, এটাকে ধরতাম হচ্ছে 1, বেস ধরতাম 1। তারপরে এটা পিঙ্ক কালারে আসলে কেমন দেখাচ্ছে লেখাটা, তারপরে এর উপরে গেলে এটাকে ধরতাম 10⁻0 বদলে 10⁻1, এটাকে ধরতাম 10⁻2, এটাকে ধরতাম 10⁻3, মানে এটাও ধরতাম না আমরা, এটাকে 10 ধরতাম, 100 ধরতাম, 1000 ধরতাম। তাহলে 10 মানে হচ্ছে 10⁻1, 100 মানে হচ্ছে 10⁻2, 10⁻3 মানে হচ্ছে 10⁻3, 1000 মানে
আবার যত নিচের দিকে আসতাম এটা ধরতাম হচ্ছে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের শুধু এইটুকু শিখলে হবে না, আমাদের একটু বাড়াইতে হবে এই স্কেলটাকে একটু বাড়াইতে হবে। তো বাড়াইতে কীভাবে হবে দেখো, কিলোর উপরে আছে হচ্ছে তোমার মেগা, গিগা, টেরা। মেগা আছে, কিলোর উপরে আছে হচ্ছে মেগা, তারপরে তার উপরে আছে গিগা, তারপরে আছে হচ্ছে টেরা, পেটা, তারপরে আছে পেটা, তারপরে আছে এক্সা। হ্যাঁ, তো এরপরে এই যে কিলোর উপরে বাড়লে এটা হচ্ছে 3 করে বেড়ে যায়, 10 টু দি পাওয়ার 6। গিগাতে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 9, টেরাতে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 12, 3 করে বাড়ে। পেটাতে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 15। হ্যাঁ, এক্সাতে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 18। আবার মিলিট থেকে ছোট যদি লিখো, মিলিট থেকে ছোট হয় হচ্ছে তোমার মাইক্রো, ন্যানো, পিকো। মিলিট থেকে ছোট হচ্ছে মাইক্রো, তার থেকে ছোট হচ্ছে ন্যানো, তার থেকে ছোট হচ্ছে পিকো, ফেমটো, তার থেকে ছোট হচ্ছে ফেমটো। আচ্ছা, এটা একটু লিখে নিই। মাইক্রো হচ্ছে 10 টু দি পাওয়ার -6, ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9, পিকো হচ্ছে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -15। ঠিক আছে, আচ্ছা, এরকম আরেকটা আছে, সেটা এটো 10 টু দি পাওয়ার -18 আর কি। এইটুকুই আর কি দেখা যাচ্ছে, যেহেতু এইটুকুই লিখি। এবার আমাদের সবসময় মনে রাখতে হবে এটার একটা আছে, সবসময় আমরা বেজে আসবো, বেস। হ্যাঁ, এখান থেকে এখানে, আবার এখান থেকে হচ্ছে এইখানে। মানে বেস বলতে বোঝাইছি কি, আমি বলি তোমার নিচের থেকে এটা হচ্ছে বেস। এই যেই লিটার, মিটার, গ্রাম, এই যে লিখছি না, এটা হচ্ছে তোমার বেস, একদম বেস। এখানে আমরা উপর থেকে এখানে আসবো, আবার নিচের থেকেও এখানেই যাব আমরা। হ্যাঁ, নিচের থেকে এখানে যাব। এখন আমাকে যদি বলে যে তোমার 1 মেগা, ধরো যে 1 মেগা মিটার, মেগা গ্রাম বা মিটার ইকুয়াল টু কত তোমার মিটার। তাহলে কি করব বলো তো, মেগা হচ্ছে এখানে আছে, মেগা হচ্ছে এখানে, এখান থেকে আমি আসবো কি, এই মিটারে আসবো, তাই না? উপর থেকে নিচের দিকে আসতেছি, সবাই একটু খেয়াল করো, এটা উপর থেকে আমি নিচের দিকে আসতেছি, মেগার থেকে নিচের দিকে। তাহলে এই ডিরেকশন আমার এখনকার ডিরেকশন, আর এই যে আসল ডিরেকশন, এটা তো সেম আছে, তাই না? এখনকার ডিরেকশন আর আসল ডিরেকশন সেম না? সেম থাকলে আমি এই যে 10 টু দি পাওয়ার 6ই বসাই দিব। ধরো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, বুঝছি? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমাকে বলো 1 মেগা মিটার ইকুয়াল টু তোমার হোয়াট, আর একটু দূরে যাই, মিলিমিটার বলছে, হোয়াট মিলিমিটার, আর মিলি পর্যন্ত যাইতে বলছে। এখন মিলি পর্যন্ত যাওয়ার সময় আমি আসলে আগে যাব এই মেগা থেকে, আগে বেজে যাব, মেগা থেকে বেস। তাহলে মেগা থেকে বেস পর্যন্ত যখন আসলাম, তখন তো আমার ডিরেকশন সেম, এটার ডিরেকশন আর এটার ডিরেকশন সেম। তাহলে প্রথমে লিখলাম যে 10 টু দি পাওয়ার 6, যেহেতু এইটা সেম। এখন আবার এখান থেকে যাইতে হবে মিলিতে, এখানে মিলিতে এই পর্যন্ত, আবার বেজের থেকে আমার এই পর্যন্ত আসতে হবে, বুঝছি? বেজের থেকে এই পর্যন্ত আসতে হবে না? তাহলে এই ডিরেকশন আর এই ডিরেকশন কি উল্টা না? উল্টা তো, এই ডিরেকশন আর এই ডিরেকশনটা কি উল্টা না? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে মিলিতে কত আছে, মিলিতে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 আছে না? 10 টু দি পাওয়ার -3, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -3, কিন্তু ডিরেকশন যেহেতু উল্টা, তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 এর বদলে 10 টু দি পাওয়ার 3, বুঝছি? কারণ এখানে -3 হইতো যদি ডিরেকশন দুটা সেম হইতো, কিন্তু ডিরেকশন যেহেতু উল্টা গেছে, আর এটা নিচের থেকে উপরে গেলে 10 টু দি পাওয়ার -3, তাহলে উপর থেকে নিচে গেলে অবশ্যই 10 টু দি পাওয়ার 3 হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন ইকুয়াল দাও। আবার একটু বলবেন। আচ্ছা, এটা হচ্ছে মেগা থেকে লিটার, মিটার, গ্রামে গেলে তোমার ডিরেকশন যেহেতু সেম ছিল, এর জন্য আমি 10 টু দি পাওয়ার 6ই বসাই দিছি। কিন্তু এবার এখন এই
লিটার মিটার গ্রাম থেকে আবার যখন মিলিমিটারে গেছি তখন তো এটার বেজের থেকে উল্টা ডিরেকশনে, মানে বেজের দিকে না, বেজের থেকে উল্টা দিকে। বুঝছি? তাহলে কি হবে? তাহলে 10⁻³ বদলে হবে হচ্ছে 10⁻3, যেহেতু ডিরেকশন ডিফারেন্ট। কিন্তু চার্টে তো -3 লাগে। আরে এর জন্যই তো চার্টের ডিরেকশন কি, ডিরেকশন উল্টা এই দিকে না, আর এইটার ডিরেকশন কি উল্টা দিকে না। ও বুঝছি? ওকে ওকে। ওকে, হ্যাঁ এবার yes, তাহলে এখন হচ্ছে তাহলে উপরে এটা গুণ করলে কত হয়? 10⁹ হয়, কারণ এই পাশাপাশি এটা গুণ করলে 6 + 3 হয় না, 6 + 3 হয় না উপরে, এই দুটা গুণ করলে 10⁹ হয় না, 6 + 3 নাকি, মানে 10, 6 + 3। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 10⁹ বুঝছি? Yes, sir. স্যার এক্সামে যখন আসবে তখন মানে এটা হচ্ছে সাদা, স্যার এক্সামে যখন আসবে তখন তো আমরা জাস্ট সিম্পলি কত মেগামিটার থাকবে সেটার সাথে ওই 10⁹ টা মাল্টিপ্লাই করে দেবো, তাই না? হ্যাঁ 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 করে দিব। মানে এটা আসলে বেশি বড় আসলে রাফে এটা করে নেওয়া লাগবে। আর সাধারণত এটা আসে হচ্ছে যে মেগা, গিগা, আর এইদিকে আসে হচ্ছে মাইক্রো, ন্যানো, এই চারটার মধ্যে থেকে আসে, বুঝছো? হয় মেগা সমান এটার সাথে কম্পেয়ার করতে বলে, বা এটার সাথে মাইক্রো, ন্যানো কম্পেয়ার করতে বলে, বুঝছো? তো এই চারটাই বেশি আসে পরীক্ষাতে। তারপরে আমরা পুরাটা শিখাই রাখলাম যাতে কোনো বিপদ আপদ না আসে, বুঝছি? মেগা, গিগা আর হচ্ছে মাইক্রো, ন্যানো, Yes, sir. এগুলো হচ্ছে বেশি, এগুলাই আসে, এগুলো চারটা থেকে। তো আমি আরেকটা দেই, দেখো, ধরো যে আমি বললাম যে 1 গিগাবাইট ইকুয়াল টু কত তোমার ডেকাবাইট, ঠিক আছে? তাহলে গিগাবাইট আর ডেকাবাইট, আর গিগা কোথায়? গিগা হচ্ছে এইখান থেকে আমার প্রথমে আসতে হবে হচ্ছে আমার ইয়েতে, বেজে। প্রথমে গিগাতে থেকে বেজে আসবো, তাহলে বেজে আসার সময় তো ডিরেকশন সেম ছিল, তাই 10⁹ ইন্টু, এখন আবার এই বেজের থেকে কোথায় যাব? ডেকা কি ডাকাত, এখানে না, বেজের থেকে উল্টা দিকে যাব না? Yes, sir. হ্যাঁ, উল্টা দিকে যাইতে অবশ্যই 10⁻1 ছিল এখানে, আমি এখানে 10⁻−1 দিব, 10⁻−1, যেহেতু আমি উল্টা দিয়ে গেছি, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে 10⁸ নাকি, এটার অ্যান্সার হবে হচ্ছে 10⁸। স্যার দুইটাই যদি মাইনাস হয় তাহলে কি হ্যাঁ, -8 দুইটাই মাইনাস, হ্যাঁ দুইটাই মাইনাস হলে হচ্ছে -10 হইতো, -10 হতো, ঠিক আছে? তো এখন এখানে 1 গিগাবাইট বলে আমি কিছুর সাথে গুণ করি না, এখানে যে 20 থাকতো এখানে 20 দিয়ে গুণ হইতো, 10 থাকলে 10 দিয়ে গুণ হইতো, আরো এটা 1 দিয়ে যেহেতু দিছি আমি এক্সাম্পলগুলো, 1 দিয়ে সবগুলা করছি। স্যার 20 এর বেশি কি থাকতে পারে? হ্যাঁ, 20, 1000 যাই থাকুক তুমি ওটা দিয়ে গুণ করে দিবা। লাস্ট তুমি আগে প্রথমে এটাই ক্যালকুলেট করাচ্ছে আমাদের মেইন, তারপরে এটার সাথে তুমি ওটা গুণ করে যা আসবে ক্যালকুলেটর দিয়ে দিবা। ওকে স্যার। এখন তোমার ভার্নিয়ার স্কেলটা একটু দেখানো দরকার, ভার্নিয়ার স্কেল একটু দেখাই আর কি, আমি পরে পেয়ে যাচ্ছি। ভার্নিয়ার স্কেল মনে হয় বেশিরভাগই আসলে এটা মোটামুটি জানো, তারপরেও আমি একটু দেখাই। 4, 5, 5, 5, আচ্ছা ঠিক আছে। তো এইরকম আসলে আমাদের মিটার স্কেল থাকে, মিটার স্কেল এটাকে বলা হচ্ছে মিটার স্কেল। হ্যাঁ, এটা মিটার স্কেল বা মিটার স্কেল বলে আর কি, মিটার স্কেল বা মিটার, ইংলিশে রাখো মিটার স্কেল। এটা দিয়ে সাধারণত সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত মাপা যায়, মিলিমিটার পর্যন্ত মাপা যায়, তো এই মিলিমিটার পর্যন্ত মাপা যায় মানে হচ্ছে বড়গুলা হচ্ছে সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা 0 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এই ছোট ছোট যে দাগগুলো সেইগুলো হচ্ছে মিলিমিটার। তো আমি যখন একটা অবজেক্ট, একটা বস্তু বা একটা অবজেক্টকে আমি যখন এই
এর উপরে রাখবো, এই ভার্নিয়ার স্কেলের উপরে রাখবো, ধরো এইখান থেকে আমি এই যে আমার অবজেক্টটা এই পর্যন্ত রাখছি, বা আরেকটু বড় দিলাম, এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, এই পর্যন্ত এই অবজেক্টটা রাখছি। এই অবজেক্টটা রাখার পরে এখানে এটা হচ্ছে পুরোটা ফিল আপ, মানে অবজেক্ট আর কি। হ্যাঁ, তো অবজেক্টটা রাখার পরে দেখো এখানে এমন একটা ভ্যালু আসছে যে তোমার এটা 1 সেন্টিমিটার বা এটাকে বলা যায় হচ্ছে 10 মিলিমিটার, তাই না? এটাকে 10 মিলিমিটার থেকে একটু বড় আসছে, তাই না? দেখা যাচ্ছে তো 10 মিলিমিটার থেকে একটু বড়, মানে এটার মাঝামাঝিতে গিয়ে থামছে নাকি? তো 10 মিলিমিটার থেকে একটু বড়, আবার ধরো যে তোমার 11 মিলিমিটার থেকে আসলে ছোট, 11 মিলিমিটার থেকে ছোট, ঠিক আছে? 11 মিলিমিটার থেকে ছোট, ঠিক আছে? তো এই যে তাহলে এখন এই 10 পয়েন্ট কত, 10 পয়েন্ট সামথিং আসবে, মানে এটার ভ্যালুটা আসবে হচ্ছে 10 মিলিমিটার, মানে বা 10 পয়েন্ট সামথিং মিলিমিটার। 10 পয়েন্ট সামথিং কত, 10.2 হইতে পারে, বা হইতে পারে হচ্ছে 10.5 হইতে পারে, আমি তো শিওর না। এই যে পরে পয়েন্টের পরে আসলে কতটুকু আসবে এইটা মাপার জন্য আমার লাগবে হচ্ছে ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, আমি মিটার স্কেল দিয়ে আসলে মাপতে পারবো সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত, কিন্তু মিলিমিটারের পরে পয়েন্টে কতটুকু আসবে এইটা আমি কি দিয়ে মাপতে পারবো? এটা মাপতে পারবো হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল দিয়ে। তো আমি একটা কাজ করি, এখানে একটা ভার্নিয়ার, মানে ঠিক যেখানে তোমার অবজেক্টটা শেষ হয় সেখান থেকে ভার্নিয়ার স্কেল শুরু হয়। তো এখানে একটা ভার্নিয়ার স্কেল যদি আমি বসাই, তো এখানে ভার্নিয়ার স্কেল বসাইলে, এখানে বসাইলাম তোমার, এখানে ভার্নিয়ার স্কেল বসাইলে দেখা যাবে যে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা ঘর, এই মূল স্কেলের যে কোনো একটা ঘরের সাথে সবচেয়ে ভালোভাবে ম্যাচ করছে। তো ভার্নিয়ার স্কেলে এটা 1 2 3 4, এটা ধরো 5 নাম্বার ঘরটাই হচ্ছে সবচেয়ে ভালোভাবে ম্যাচ করছে। হ্যাঁ, তো আমার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে তোমার মূল স্কেলের ভ্যালু, এটা হচ্ছে মূল বা মেইন স্কেলের ভ্যালুর সাথে এই যে এই 5 নাম্বার ঘর যে ম্যাচ করছে এটাকে বলে তোমার হচ্ছে ভার্নিয়ার রিডিং বা ভার্নিয়ার তোমার কোইন্সিডেন্স বলে, বা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এই 5ই হচ্ছে তোমার ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেল ভ্যালু। তাহলে আমি এখান থেকে যে ডেটাগুলো লিখি, তাহলে আমি ডেটাগুলো কি লিখতে পারি দেখো তো। তাহলে প্রধান স্কেল পার্ট, এখানে মেইন স্কেল রিডিং কত হবে? মেইন স্কেল রিডিং এম ইকুয়াল টু হবে হচ্ছে তোমার এই 10 মিলিমিটার, যেহেতু পাইছি, যেটা কম থাকবে মানে 10-এর থেকে বেশি যেহেতু, তাহলে 10টাকেই আমি ধরবো হচ্ছে মেইন স্কেল রিডিং 10 মিলিমিটার। তারপরে ভার্নিয়ার কোইন্সিডেন্স বা ভার্নিয়ার সমপাতন বা কোইন্সিডেন্স হচ্ছে তোমার এটা প্রকাশ করে ভি দিয়ে, বা সমপাতন, এটাকে বলে সমপাতন। আচ্ছা, এটা হচ্ছে তোমার কত, এটা আমি বলছি যে 5 নাম্বার দাগটাই সবচেয়ে ভালোভাবে মিলছে, ধরে নিলাম আমি। তাহলে এটা হবে 5। ভার্নিয়ার সমপাতনের কোনো ভ্যালু হয় না, মানে একক হয় না, ইউনিট হয় না। তারপরে ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভার্নিয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে ভিসি। ভিসিটা কত? ভিসিটা আবার বের করা আমার একটা ঝামেলা। এই ভিসিটা কত? এই ভিসি নির্ণয়ের জন্য আমার আসলে 2টা সূত্র আছে। একটা ভিসি হচ্ছে তোমার উপরে আসবে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, বুঝছো? আর নিচে হবে হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের নাম্বার অফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা। মানে একটা ভার্নিয়ার স্কেলে সাধারণত 10টা ভাগ থাকে, তোমাদের যেগুলো নিয়ে কাজ করানো হয় 10টা ভাগ থাকে বা 20টা ভাগ থাকে। তো নিচে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, টোটাল ভাগ সংখ্যা, ঠিক আছে? তো আমার ভার্নিয়ার স্কেলটায় হচ্ছে 10টা ভাগ ছিল, এরকম দেখো 5 6 7 8 9 10 আর কি, 10টা ভাগ। তাহলে এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে, সাধারণত মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটারই থাকে, এটা কখনো চেঞ্জ হয় না, কারণ এই ক্ষুদ্রতম যে ভাগটা এটা সাধারণত 1 মিলিমিটারই থাকে। হ্যাঁ, 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত?
আমারটাই হচ্ছে 10, তাহলে আমি 10 দিলাম, তাহলে 0.1 মিলিমিটার। বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন Yes, sir. শুধুমাত্র যে এইটাই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার সূত্র এটা না, কিন্তু আরেকটা সূত্র আছে, দুইটা সূত্র আমাদের লাগে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কেসে, মানে যে কোনো একটা ইউজ করলেই হয়, কিন্তু আচ্ছা স্যার, হ্যাঁ। সব সময় তো 0.1 মিলিমিটার তো না। হয় না, তাই না? হ্যাঁ, সবসময় হবে না, কারণ তোমার ভাগ সংখ্যা যদি বেশি থাকে, যদি ভাগ সংখ্যা 20 থাকে তাহলে তো 0.5 হবে, তো 0.5 হবে আর কি। তো এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে তোমার প্রধান স্কেলের বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, আমি একটু শর্টেই লিখলাম, দৈর্ঘ্য টর্ঘ্য লিখলাম না, ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। আচ্ছা, এক ভাগের দৈর্ঘ্যই লিখি, ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের, যারা ইংলিশ ভার্সন তারা এটা ইয়ে করে এভাবেই আসলে লিখো তোমরা আর কি, শীটের মধ্যেও দেওয়া আছে, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, দুইটার পার্থক্য মানে দেখবা এই ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা এইভাবেই দেওয়া হয়, ভার্নিয়ার ধ্রুবক সংজ্ঞাটা কিন্তু এভাবে দেওয়া হয় যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাণকেই বলে হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা কিন্তু এভাবেই দেওয়া হয়, মূল স্কেলের ক্ষুদ্রতম এক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আর কি, এই ভিসি। ঠিক আছে, তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে তোমার 1 মিলিমিটার। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। আর দেখা যায় ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে 20 ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? আমরা জানি যে আমি দেখছিলাম যে 10 ভাগের দৈর্ঘ্য ছিল, 10 ভাগের দৈর্ঘ্য। আর আমি আরেকটা কথা বলি যে আমাদের সাধারণত ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হচ্ছে মূল স্কেলের 9 ভাগের সমান হয়, তাহলে 10 ভাগের দৈর্ঘ্য হবে হচ্ছে 9 মিলিমিটার, তাই না? তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 1 ভাগের দৈর্ঘ্য হবে হচ্ছে তোমার 9 ভাগ 10 মিলিমিটার, তাহলে এটা আসলে হয় হচ্ছে 0.9 মিলিমিটার। আমি কিন্তু ছোট্ট একটু জায়গার মধ্যে অনেক কিছু করাই ফেলতেছি, পরে কিন্তু এই পেজটা দেখলে আসলে বোঝা কষ্ট হবে, বুঝো। মানে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 0.9 মিলিমিটার হয়, মানে আমার স্কেলটা অনুযায়ী 0.9 মিলিমিটার। তাই দুইটাকে বিয়োগ করলে কত হবে? 0.1 মিলিমিটার। বুঝছি? এটাও কিন্তু একই, দুইটা যেভাবেই করো একই আসবে। সাধারণত আমরা পরীক্ষায় হ্যাসেল কমানোর জন্য এইটা উপরেরটা দিয়ে আসলে ভিসি বের করি, তবে কিছু কিছু ম্যাথে আসলে এইটাই লাগে বের করতে, সেটা আমরা ওই ম্যাথ সলভ করার সময় পাবো। এইটুকু বোঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে আমি যে অনেক কিছু লিখলাম, একটু সরাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এই যে আমি যে অনেক কিছু ভিসি বের করলাম, ভিসি হচ্ছে কত? ভিসি হচ্ছে 0.1। হ্যাঁ, তাহলে ভিসি হচ্ছে তোমার 0.1 মিলিমিটার। তাহলে এই সব কিছু যদি দেওয়া থাকে তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য, আমি এখানে সূত্র লিখতেছি, কোনো বস্তুর দৈর্ঘ্য লেখা যায় এল ইকুয়াল টু, লেখা যায় হচ্ছে তোমার মূল স্কেলের ভ্যালু প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। বুঝছে? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের তোমার কোনো কিছুর দৈর্ঘ্য বের করার সূত্র। স্যার এখানে কি এম এর বদলে এল লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তুমি যদি এটাকে ধরে নিতা, মেইন স্কেল রিডিং যদি এল দিয়ে দিতা তাহলে লেখা যেত আর কি, এখানে বলে নিতে হইতো তাহলে এল। সাধারণত আমরা ভার্নিয়ারের স্কেলের মধ্যে এমই লিখি আর মেইন স্কেল লিখি, আর তোমার স্ক্রু গজের মধ্যে লিখি হচ্ছে এল। এখন তুমি যদি এটাকে এল ধরে নাও তাহলে তুমি লিখতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এবার পরেরটায় আসো।
পরেরটাই। এবার পরেরটাই বলতে তোমার এই যে স্ক্রু গজটা একটু দেখাবো। ঠিক একইভাবে স্ক্রু গজের জন্য আসলে এই জিনিসগুলো বের করা যায়। স্ক্রু গজ মানে স্ক্রু গজ, এখানে আরও তো আসলে ডেপথ কিছু কথাবার্তা ছিল, সেগুলো এখন না যাই। স্ক্রু গজ মানে মোটামুটি কভার হচ্ছে সবই। স্ক্রু গজ মানে এটাকে আরও মানে জিনিসগুলো ভেঙে চড়ে আরও দেওয়া যাইতো, কিন্তু এখন মোটামুটি যেটুকু দিচ্ছি সমস্যা হবে না, মানে এগুলো দিয়ে তোমাদের কভার করবে সব। স্ক্রু গজ মানে ওরা যা প্রথম থেকে, কারণ ওদের তো দেখা যায় একটা মাস শেষ করছি খালি যে প্রথম চ্যাপ্টার পড়াইতেই বেশিরভাগে। তো দেখো স্ক্রু গজের হচ্ছে যে জন্য ওই কোনো বস্তুর স্ক্রু গজের জন্য তোমার মূল স্কেলের পার্টের বদলে থাকে হচ্ছে রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট স্কেল স্যার রৈখিক স্কেল কি? আচ্ছা রৈখিক স্কেল লিনিয়ার স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং, ঠিক আছে। এটা হচ্ছে এল থাকে। তো আমি এটা একটু দেখাই, তোমরা স্ক্রু গজ মনে হয় দেখছো আর কি, এরকম থাকে না, অনেকটা এরকম থাকে না। এইখানে একটা স্কেল থাকে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে তোমার, আর এইরকম হচ্ছে তোমার ইউ থাকে। হ্যাঁ চিনতে পারছি তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আর আচ্ছা এইখানে হচ্ছে আবার দাগ এরকম এরকম এই কাটা থাকে। তো এইটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল বা সার্কুলার স্কেল। এটা হচ্ছে বৃত্তাকার বা হচ্ছে তোমার সার্কুলার স্কেল, আর এইটা হচ্ছে তোমার লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। বুঝছি লিনিয়ার স্কেল। তো এখানে আবার এই 0 থেকে শুরু হয়, এখানে 0 থেকে শুরু হয়, এখানে 1 2 3 এগুলো মিলিমিটারে, এটা হচ্ছে মিলিমিটার। তো এইখানে কোনো একটা অবজেক্ট এখানে বসানোর পরে তখন এই স্কেল বরাবর যেই দাগটা, এই স্কেল বরাবর যেই ভ্যালুটা পাওয়া যায়, এই স্কেল বরাবর, সেটাকে বলা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। আর এই স্কেল বরাবর যেই এই মেইন দাগটা, এইখানে যেই দাগটার সাথে সবচেয়ে ভালোভাবে মিশে, সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, বৃত্তাকার পার্ট বা লিনিয়ার রিডিং। বুঝছি? তাহলে এটা লিনিয়ার স্কেল রিডিং। তারপরে সার্কুলার স্কেল রিডিং কত? বৃত্তাকার স্কেল পার্ট, সার্কুলার। স্যার আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা কি বুঝি নাই আমাকে একটু বলো। স্যার ওই সার্কুলার স্কেলের পার্ট। আচ্ছা সার্কুলার হচ্ছে তোমার এই আমি একটু দেখাই, একটা সার্চ দিয়ে দেখাই, দাঁড়াও একটা ছবি দেখাই ডিরেক্ট। তোমার কি জানো, স্ক্রু গজ। আচ্ছা এটা দেখো, এটাতে মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা এই দেখো, দেখছো এই যে এটাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে আর কি। এই যে এটা হচ্ছে তোমার লিনিয়ার স্কেল, এটাকে লিনিয়ার স্কেল বলে। এখানে তো কোন ইয়েতে লিখছে, এটা হচ্ছে লিনিয়ার স্কেল। হ্যাঁ লিনিয়ার স্কেলের ভ্যালু, এটা ধরো যে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ এটা হচ্ছে লিনিয়ার স্কেলের পার্ট, এই যে এটা। তো এইখানে যে ভ্যালুটা এই পর্যন্ত গেছে, মানে কি এটা হচ্ছে 5 পর্যন্ত গেছে। হ্যাঁ তার মানে 5, এটার ভ্যালু হচ্ছে 5, লিনিয়ার স্কেলে এটার ভ্যালু হচ্ছে 5। এখন এই দাগটা দেখো, এই লিনিয়ার স্কেলের এই যে মাঝের দাগটা একটা সার্কুলার স্কেলের একটা দাগের সাথে আসলে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল বা সার্কুলার স্কেল। হ্যাঁ বুঝছি, সার্কুলার স্কেল। তো মেইন স্কেলের একটা দাগের সাথে এই সার্কুলার স্কেলের একটা দাগ সবচেয়ে ভালো করে মিশে। তো এই দাগটা কত? 10-এর পরে 11, এটা হচ্ছে 12। এই দাগটা কি 12 না? 12 না? ইয়েস স্যার। ঠিক আছে 12। তার মানে এই ভ্যালুটা হচ্ছে তোমার সার্কুলার স্কেল রিডিং। এখানে আছে সার্কুলার স্কেল রিডিং, সার্কুলার রিডিং হচ্ছে তোমার 12, আর তোমার এইটা হচ্ছে তোমার মেইন স্কেল রিডিং। বুঝছি, যে 5 হচ্ছে মেইন স্কেল রিডিং, মেইন রিডিং তোমার হচ্ছে 5। বুঝছি? এবার বুঝছি কিনা? ইয়েস স্যার বুঝছি। আচ্ছা এটুকু বুঝলেই হবে আর কি।
তাহলে এখন এই ফিগারটা তো খুব সুন্দর, এটা তোমাদের শিটে এই ফিগারটা দেওয়া যাইতো আর কি, এটা দেখি নাই মনে হয় তখন। কি যেন, আচ্ছা আমাদের মনে হয় একটু পরে 5 মিনিট পরে কলটা কেটে যেতে পারে, আমরা আবার হচ্ছে আবার ই করবো, 1 ঘন্টা লিমিট থাকে তো, তো আমার হচ্ছে আবার লিঙ্ক দিব যদি তোমার কেটে যায়। ওকে স্যার। ওকে, সার্কুলার স্কেল রিডিং তোমার হচ্ছে তোমার কত, এটা সার্কুলার স্কেল রিডিং বললাম যে ধরো আসছে তোমার 12 আর মেইন স্কেল আসছে হচ্ছে তোমার 5। হ্যাঁ, তো ভার্নিয়ার আরেকটা আছে তোমার, এই ওইটা যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, এখানেও থাকবে হচ্ছে তোমার লিস্ট কাউন্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে লিস্ট কাউন্ট। আচ্ছা আমি বলতেছি, ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট লিস্ট কাউন্ট বা ওইটাকে লঘিষ্ঠ গণন বলে, লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, বা এটা কনস্ট্যান্টও বলে। লিস্ট কাউন্ট হচ্ছে এলসি, এলসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মতো। তাহলে এলসিটা কত আমি বের করবো কিভাবে, এলসি বের করার সূত্র কি, এটা আমি একটু দেখি। এখানে এলসি বের করার সূত্র হচ্ছে তোমার উপরে হচ্ছে পিচ বাই তোমার সার্কুলার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা নাম্বার of division of circular scale, বা এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা আর কি। ভাগ সংখ্যা, ঠিক আছে। তো এখন পিচ নিয়ে আবার তো ঝামেলায় পড়ে গেলাম। তাহলে পিচটা কি, তো এলসি হচ্ছে তোমার দেখা যায়, হ্যাঁ পিচ হচ্ছে 1 মিলিমিটারই আসে, সাধারণত 1 মিলিমিটার আসে। আর বৃত্তাকার স্কেলে ধরো যে তোমার আমার 50টা ভাগ আছে, তাহলে এটা হবে তোমার 0.02 মনে হয় আসে মিলিমিটার। এখন পিচ কি এটা আমি একটু বুঝি, 1 মিলিমিটার কিভাবে আসে, হ্যাঁ 1 মিলিমিটার কিভাবে আসে এটা একটু দেখি। পিচ জিনিসটা কি, ডিভিশন তো 100 ও হতে পারে তাই না? হ্যাঁ 100 হইতে পারে, অফকোর্স 100 হইতে পারে, সাধারণত 100 বা 50 থাকে। 100 দিলে হচ্ছে তোমার 0.01 হবে, বুঝছি, যা ইচ্ছা হতে পারে। ওকে, তাহলে এই পিচ জিনিসটা কি এটা একটু আমার বোঝা দরকার, আমি একটু দেখি এই স্কেল থেকেই। আমাদের মনে হয় এক্সটেন্ড করলে কি হয় দেখি তো। আচ্ছা এখনই মনে হয় কেটে যাবে, আমি এটা 5 মিনিটের মতো আছে না, ঠিক আছে তাহলে 5 মিনিট দেখাই, 5 মিনিটের মতো আছে, দেখাবে দেখি, এটুকু দেখাইতে থাকি, তারপরে কেটে গেলে আমি লিঙ্ক দিব না। আচ্ছা এই যে এই ছবিটা দেখো, আমার পিচটা হচ্ছে কি তোমার এই সার্কুলার স্কেলটা তো ঘোরানো যায়, এরকম রোটেট করা যায়, সার্কুলার স্কেলটা রোটেট করা যায় এরকম ঘুরে। তোমাদের প্র্যাকটিক্যালি তো সেদিন কাজের জন্য দেখাইলাম মেশিনগুলো, এটা ঘোরানো যায় স্যার আমাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা ঘোরানো যায়। তো এইটা সম্পূর্ণ একবার ঘোরাইলে, ধরো যে এখান থেকে শুরু করছো তুমি, এই 10 হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আবার ঘুরে আবার এখানে 10 আসছে, তো সম্পূর্ণ একবার ঘুরাইলে, এইটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর, লিনিয়ার স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করবে, এই বৃত্তাকার বা সার্কুলার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে, এটা একটু খুলে যায়, মানে যত ঘুরাবা ততটা পেছন দিকে যাবে। তো সম্পূর্ণ একবার ঘুরাইলে এটি রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল বরাবর যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে পিচ। সাধারণত দেখা যায় এই স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার পথই অতিক্রম করে, বুঝছে কিনা? তার মানে এটা ডেফিনেশন দেওয়া আছে, দেখবা এর মধ্যে সেটা বৃত্তাকার স্কেলটাকে বা সার্কুলার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটি লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করবে বা যেই পথ অতিক্রম করবে সেই দূরত্বই হচ্ছে তোমার পিচ। তার মানে 1 মিলিমিটার হচ্ছে এখানে সাধারণত পিচ হয়, বুঝছি। তাহলে পিচ বাই এটার টোটাল ভাগ সংখ্যা, এখানে ভাগ সংখ্যা যদি 100টা হয় তাহলে 100টা দিয়ে ভাগ করলেই সেটা পাওয়া যাবে তোমার হচ্ছে এলসি, বুঝছি।
পিচ বুঝি নাই? স্যার আরেকবার জান। আচ্ছা আচ্ছা দেখো এই বৃত্তাকার স্কেলটিকে কি বলে, বৃত্তাকার স্কেলটাকে তো এভাবে রোটেট করা যায়। বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘুরাইলে, এটাকে এইখান থেকে ধরো 10 এখান থেকে শুরু হয়েছে, এটা ঘুরাই নিয়ে আবার এখানে আসছি 10, মানে পুরাটা একবার ঘুরাইছি। এটাকে ঘোরানো যায় আর কি, এটাকে রোটেট করানো যায়। মেশিন দেখাতে পারে ভালো হইতো। এটা হচ্ছে রোটেট করানো, ঘোরানো যায়, ঘুরাইলে এটা হচ্ছে খুলতে থাকে, এই যে এরকম খুলতে থাকে, মানে একটু পেছন দিকে যাইতে থাকে। ওই বোতলের মুখ খুললে যেমন কি, বোতলের মুখ খুললে বোতলটা ক্যাপটা পেছন দিকে যায় না, উপর দিকে উঠতে থাকে, তো সেরকম এইটাকে রোটেট করলে এটা পেছন দিকে খুলতে থাকে। হ্যাঁ, তো এইটাকে সম্পূর্ণ একবার যদি এরকম রোটেট করায় ঘুরাই আনি, মানে এখান থেকে একবার ঘোরানো শুরু করে আবার ঘুরায় আবার আগের জায়গায় আনবো, এটা রোটেট করে আবার আগের জায়গায় আনবো, তাইলে এটি রৈখিক স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করবে, লিনিয়ার স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করবে, সেটাই হচ্ছে তোমার পিচ বা পিচ। বুঝছি? বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা স্যার আর 1 মিনিট আছে। ঠিক আছে, 1 মিনিটে আমরা এই আজকে এইটুক পর্যন্তই মনে হয়, আসলে ত্রুটি মনে হয় না আজকে দেখাবো কিনা। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আরেকবার কল। আমার এরর আর রেকুরেন্সিতে প্রবলেম ছিল। ইরোরে? হ্যাঁ হ্যাঁ, আমারও প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখি এটা কি কালকে ক্লাস নিতে অনলাইনে? কালকে কি? হ্যাঁ, কালকে না, একটু কালকে নেওয়া নিলে যাবে না, ভালো হয়। কালকে নেওয়া যাবে না, আবার okay. আবার আরেকটা দিন অনলাইনে নেওয়া যাবে, সেটা হচ্ছে নেক্সট উইকে আর কি। কালকে একটু আমি রাতে হয়তো থাকবো না, বাসায় থাকবো না আর কি, বুঝছো? আচ্ছা স্যার। তো আমরা নিব এটা এই বেসিকের উপর ইয়ে করে তোমার কিছু জিনিস তো সলভ হবে। আচ্ছা এটা না, তাহলে এলসি, এটার জন্য সূত্র কি? এটার জন্য সূত্র হচ্ছে তোমার, স্যার কয়েক সেকেন্ড বাকি আছে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য সূত্র হচ্ছে তোমার দৈর্ঘ্য মানে লেন্থ, কোন অবজেক্টের লেন্থ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস সি ইন্টু ভিসি। বুঝছি? ওই ইসের